ওকে, এখন আমাদের যে ক্লাসরুমে আমরা একটু সামারি করে নিচ্ছি আর কি, যে তোমরা এই মিড টার্মে যতগুলো আমরা চ্যাপ্টার পড়ছি সবগুলোকে একসাথে আমরা একটা ক্লাসরুমে আপলোড করে রাখলাম। এখন তোমরা এখান থেকে যদি চাও এখান থেকে ইন্ডিভিজুয়ালি দেখতে পারো একটা একটা করে, আর ডিটেইলসে যদি দেখতে চাও তাহলে প্রিভিয়াস ক্লাস গুলো তোমরা একটু ফলো করবে ইন ডিটেইলসে যদি তোমরা ইনফরমেশন দেখতে চাও, কারণ এতদিনের জিনিস আসলে এক ক্লাসে আনাটা একটু ডিফিকাল্ট। তারপর আমরা লেকচার শিট গুলোকে এখানে আনছি, অন্য জিনিসগুলোকে আনি নাই, কারণ যে বিশেষ করে ভিডিও বা রেকর্ড এই জিনিসগুলো অনেক, এগুলো আসলে দেখতে দেখতে দেখা যাবে তোমার আরো 10-12 দিন নষ্ট হবে, এত সময় আসলে আমাদের এখন আর নাই। তো সামারি গুলো আমরা এখানে নিয়ে আসছি। এখন এখানে প্রথমে আমরা যে অংশটা শিখছিলাম সেটা হচ্ছে টার্মস এন্ড ডেফিনেশন। টেকনিক্যাল টেক্সটাইল কাকে বলে, কি জিনিসটা, এটার আসলে অন্যান্য টার্মস এর সাথে এর কি সংঘর্ষ আছে কিনা, বা এটার অরিজিনাল ডেফিনেশনটা কি হয়, সেটা আমরা একটু দেখছিলাম প্রথম অংশে। এছাড়াও তোমাদেরকে আমরা বলছিলাম যে টেক্সটাইল ডিকশনারি যেটা, সেটা যদি তোমরা ফলো করতে পারো সেটা হচ্ছে বেস্ট, সবচেয়ে ভালো তুমি যে কোনো টার্মস এন্ড ডেফিনেশনের ক্ষেত্রে। কারণ টেকনিক্যাল ইনস্টিটিউট যে ডেফিনেশন গুলো দিচ্ছে সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অনেক মডার্ন আর কি, অনেক আপডেটেড ডেফিনেশন। তো সবকিছু তো আর অ্যাকচুয়াল ডেফিনেশন আমরা দিতে পারবো না, তো তারপরেও তোমরা ট্রাই করবো আর কি। এরপরে আমরা মার্কেট নিয়ে কথা বলছিলাম, টেকনিক্যাল টেক্সটাইলের মার্কেটটা কিরকম, এবং একটা চার্টও আমরা দেখছিলাম, কিছু চার্ট, গ্রাফ বা ডাটা বলতে পারো। এর উপরে বেস করে তোমাদেরকে দুইটা কাজ দিয়েছিলাম, একটা হচ্ছে ওয়ার্ল্ড এর মার্কেটটা তাহলে কোন দিকে যাচ্ছে, আর একটা হচ্ছে বাংলাদেশের মার্কেটটা কোন দিকে যাচ্ছে। এই দুইটা নিয়ে একটু স্টাডি করতে বলছিলাম বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ তোমরা অ্যাভেলেবল ইনফরমেশন যা পাও খুঁজে বা বিভিন্ন জায়গা বিভিন্ন সোর্স থেকে, হ্যাঁ, সেগুলো একটু নিজেরা একটু খোঁজ খবর নেওয়া নিজেদের দায়িত্বে, যে আসলে তোমার দেশের অথবা তোমার বিদেশের টেকনিক্যাল টেক্সটাইলটা কোন দিকে যাচ্ছে। এরপরে আমরা বলছিলাম টেকনিক্যাল ফাইবার, ফাইবার সম্পর্কে আমরা একটু কথা বলছিলাম, যে ম্যানমেড ফাইবার, কনভেনশনাল ফাইবার এবং হাই পারফরমেন্স ফাইবার। তাহলে হাই পারফরমেন্স ফাইবারটা আমরা এখানে রাখছি, আর কনভেনশনাল ফাইবারটা আমি রাখি নাই, অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে এটা তোমরা অলরেডি জানো। হ্যাঁ, যেহেতু অনেক স্টাডি আমরা আসলে কনভেনশনাল ফাইবার নিয়ে করছি টেক্সটাইল র মেটেরিয়াল 1, 2 এর মধ্যে, তো এই জন্য আমি শুধুমাত্র হাই পারফরমেন্স ফাইবারটাকে এখানে ইনক্লুডেড করে রাখছি। তোমরা ওগুলো তোমাদের প্রিভিয়াস যে ডাটা আছে সেগুলো তুমি ফলো করতে পারো। এছাড়াও তুমি একটু ক্লাসে যাইতে পারো, আমার মনে হয় ক্লাসেও আমি হয়তো দিয়ে দিছিলাম ফাইবারের যে কথাটা আমি ওখানে দিয়ে দিছিলাম কিনা, কনভেনশনাল ফাইবার, টেকনিক্যাল প্রসেস, হাই পারফরমেন্স ফাইবার, টেকনিক্যাল ফাইবার, এখানে মনে হয় আমরা একটু দিয়েছিলাম টেকনিক্যাল ফাইবার হিসেবে, টেকনিক্যাল ফাইবার হিসেবে। এবং হাই পারফরমেন্স ফাইবারই আসলে শেয়ার করা হয়েছিল মনে হয়। হাই পারফরমেন্স, হাই পারফরমেন্স, কনভেনশনাল ফাইবারটা এখানে দিয়েছিলাম, কনভেনশনাল ফাইবারটা এখানে মিসিং আছে। আশা করি ওটা তোমরা পারবা আর কি, কনভেনশনাল ফাইবার যেগুলো আছে সেগুলো তোমরা পারবা, এই জন্য আমি আসলে এটা দেই নাই। কারণ কটন, জুট, সিল্ক, হেম এগুলো সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকার কথা এতদিনে, তো এই জন্য ওই অংশটা আমরা এখানে আনিই নেই, শুধুমাত্র হাই পারফরমেন্স ফাইবারটাকে এখানে ইনক্লুডেড করে রাখছি। এছাড়াও তুমি বুঝতেই পারতেছো যেহেতু টেকনিক্যাল ফাইবার অনেক ফাইবারই আছে এখানে, নাম জানা অথবা নাম না জানা আর কি, তোমরা বই পড়লেই সবচেয়ে বেশি জানতে পারবা, প্লাস ইন্টারনেট সার্চ করা, খোঁজ করা, এগুলোর মাধ্যমে তুমি এইসব ফাইবার সম্পর্কে আরো ডিটেইলসে জানতে পারবা। আমরা শুধুমাত্র একটা চার্ট এখানে তৈরি করতে চেষ্টা করছিলাম, যে একটা চার্টের মধ্যে যাতে সব ইনফরমেশন গুলো আমরা নিয়ে আসতে পারি। ইন্ডিভিজুয়াল তুমি তোমার যে ফাইবারটা দরকার সেটা তুমি আলাদা করে আবার স্টাডি করে নিবে। এরপর আমরা টেকনিক্যাল প্রসেস করতেছিলাম, যে শর্ট করে একেবারে ছোট করে যাতে আমরা স্পিনিং, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং এবং লাস্টে আমরা ফেব্রিক কনস্ট্রাকশনের কথা বলছিলাম, যে একটা ফেব্রিক কনস্ট্রাকশন করতে কি কি জিনিস দরকার হয় সেই জিনিসগুলো আমরা এখানে ইনক্লুডেড করে রাখছিলাম। তো এটা দিয়ে আমরা শেষ করছিলাম, আর লাস্টে নিট ফেব্রিক স্ট্রাকচার, এবং সেটার মধ্যে আমরা স্পেশালি বলছিলাম যে মাল্টি অ্যাক্সিয়াল ফেব্রিক যেটা, সেটার কনস্ট্রাকশনটা কিভাবে হয় সেটার কথা বলছিলাম। ফাইনালি ফিনিশিং এ গেছিলাম, যে ফেব্রিকের ফিনিশিং প্রসেস গুলো কিভাবে হয়। আমরা অনেকগুলো দেখছিলাম, যে মেকানিক্যাল ফিনিশ, কেমিক্যাল ফিনিশ এবং কোটিং, কোটিং সম্পর্কে আমরা এখানে জানতে পারছিলাম। এছাড়া আমরা কিছু প্রসেসও দেখছি, লাইভ প্রসেস, যে কিভাবে আসলে এই কাজগুলো করে। এছাড়াও আরো মেকানিক্যাল ফিনিশের মধ্যে তোমরা এখন যেহেতু অ্যাপারেলের অনেক স্টুডেন্ট আছো, তোমরা জানো যে ডেনিমের অনেক ধরনের ফিনিশিং ট্রিটমেন্ট এখন আছে ডেনিম ইন্ডাস্ট্রিতে, যদিও এটা টেকনিক্যাল পারপাস না, বাট ফ্যাশনেবল পারপাসেও এখন এটা ফিনিশিং হচ্ছে। এবং সেখানেও কিন্তু তুমি এখন লেজার বিম, লেজার লাইট
বা আরো অনেক ধরনের নতুন টেকনোলজি তুমি দেখতে পারতেছো। ইভেন আগুন দিয়ে পুড়িয়েও ফেলতেছে ফেব্রিক বিভিন্ন জায়গায়, হ্যাঁ, লেজার বিম দিয়ে, অথবা সরাসরি ফায়ার, গ্যাসের মাধ্যমে আগুন দিয়ে কিন্তু আমরা মানে কন্ট্রোল, এটাকে এটা আবার আনকন্ট্রোল না, কন্ট্রোল ওয়েতে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফিনিশিং করতেছি। আর শেষে আমরা পড়ছিলাম যে ক্লাসিফিকেশন, এবং এটা থেকে আমরা বলছিলাম যে ফাইনালে আমরা এখান থেকে শুরু করব এই ক্লাসিফিকেশন থেকে আর কি। শুধুমাত্র আমরা ক্লাসিফিকেশন টুকু রাখছি যে ডিফারেন্ট টাইপস অফ টেকনিক্যাল টেক্সটাইল, এবং তার মধ্যে এইটাকে তুমি কিভাবে নামকরণ করবা বলতে পারো, ডিফাইন করতে পারো, জিওটেক্স, এইটেক্স, এইটেক্স সবগুলোকে তুমি ডিফাইন করতে পারো বিভিন্ন টেক্সটাইল ডিকশনারি প্লাস ওয়েবসাইট থেকে, ওয়েব সোর্স থেকে তুমি ডিফাইন করতে পারো। প্লাস এটার উদাহরণটা হচ্ছে ম্যাক্সিমাম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে এটা আসলে কি কি জায়গায় ব্যবহৃত হয় সেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এটা ছিল আমাদের মোটামুটি মিড টার্মের কন্টেন্ট। এখন তোমরা এটাকে কিভাবে রিভাইজ করবা বা কে কতটুকু পড়ছো, কোন অংশটা এখন গুরুত্বপূর্ণ, আসলে আমি আমার মতে এখানে কোন অংশই মানে গুরুত্বপূর্ণ ছাড়া না আর কি, সবগুলোই গুরুত্বপূর্ণ। এইগুলো ছাড়া আমি আসলে সামনে যেতে পারবো না। এটা হচ্ছে প্রাইমারি স্টেজ, এটা তোমার সবগুলো চ্যাপ্টারই দরকার, কোন অংশই তুমি বাদ দিতে পারবে না। এরপরও যদি তোমাদের কোনো কথা থাকে তাহলে তোমরা বলতে পারো আর কি। আমার এছাড়া তোমাদেরকে কিছু মানে মডেল কোয়েশ্চেন বলবো, হুবহু কোয়েশ্চেন না, মডেল কোয়েশ্চেনের একটা ধারণা দেওয়া হয়েছে যে কি ধরনের কোয়েশ্চেন হইতে পারে এরকম। আর একটা বলছিলাম কি যে নিজে থেকে লেখা, যে নিজে থেকে যদি তুমি লিখতে চাও সেরকম একটা অ্যাবিলিটি যাতে তোমার থাকে, নিজের মতো করে এখান থেকে সাজিয়ে ইনফরমেশন গুলো নিয়ে তুমি তোমার মতো করে যাতে গুছিয়ে লিখতে পারো, এরকম একটা আইডিয়া যাতে তোমার থাকে অলমোস্ট। এটা হচ্ছে তোমার মানে সবচেয়ে বেটার হবে। যে তোমাকে যদি আমি বলি যে রাইট এ সামারি অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ মিড টার্ম সিলেবাস, তাহলে তুমি যা লিখবা আসলে সেরকম একটা কোয়েশ্চেন, যে তুমি কি লিখবা এখন এখান থেকে পুরো জিনিসটাকে তুমি একটা পেজে কিভাবে সামারি করবা। তো সেই ধরনের কথাগুলো এখানে ইম্পর্টেন্ট। কি শিখলা আর কি, এক কথা যদি বলি কি শিখলা এতদিনে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এই ছিল আর কি, মোটামুটি তোমাদেরকে সাজা দেওয়া হয়েছে। তোমরা যেটা বলছিলা যে স্যার একটা ক্লাসের মধ্যে সবগুলো নিয়ে আসেন, আমরা একটা ক্লাসে সবগুলো নিয়ে আসছি, তবে ইন ডিটেইলস অর্থাৎ ডিটেইলসে আনি নাই। ডিটেইলস গুলো তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখবা। আপাতত আমরা লেকচার শিট গুলোকে সাথে নিয়ে আসবো। এখন তোমাদেরকে বলছিলাম যে কোনো ফাইন্ড আউট মানে কোনো কোশ্চেন আছে কিনা এটা রিলেটেড, এই টপিকস রিলেটেড। আরো কোনো কোশ্চেন? তাহলে এমনি কোনো প্রবলেমের কারণ নেই, তাহলে আমরা কি শেষ করে দিব, মানে বিদায় দিব নাকি না? স্যার পরীক্ষার কোশ্চেন ব্যাপারে একটু বলেন স্যার। কোশ্চেন ব্যাপারে তো বললামই, আমরা দুইটা টার্মে বলছি, একদিন না 2 দিন বলছিলাম। মানে একদিন অর্ধেক করার পরে আমরা বলছিলাম, আর একদিন আমরা অর্ধেক করার পরে বলছিলাম। মানে আমরা কোশ্চেন নিয়ে কিন্তু 2 দিনে আলোচনা করছিলাম। স্যার আপনি যে কোশ্চেনগুলো লিখে দিয়েছেন এগুলো আমরা প্র্যাকটিস করব নাকি? ওই ধরনের নট মানে ওগুলা ওগুলা কিন্তু সবই পুরো সিলেবাসটাই কিন্তু ওখানে, এখানে পুরো সিলেবাসটা নিয়েই আমরা কোশ্চেন করছিলাম। তবে সেখান থেকে তুমি কিছু জিনিস পাবা, কিছু জিনিস পাবা না। কিছু জিনিস পাবা না বলতে আমি বোঝাচ্ছি যে হুবহু তুমি কোশ্চেনটা পাবা না আর কি, হুবহু অ্যান্সারটা তুমি এখান থেকে পাবা না। এখানে পড়ার পরে তুমি যে অ্যান্সারটা তোমার মাথায় খেলবে সেটা তোমাকে লিখতে হবে। এমন না যে তুমি একটা পয়েন্ট হুবহু কপি করে দিয়ে দিলা। বিষয়টা বুঝতে পারছো? তবে ওটার মতোই থাকবে, অর্থাৎ আমরা যেগুলো আলোচনা করছি, কারণ আমাদের তো টপিকস লিমিটেড, আমরা তো আসলে এমন না যে এখানে বানিয়ে অনেক কিছু লিখতে পারবো। এখানে বানানোর মতো কিছু নাই, আমরা যতটুকু জানি ততটুকু লিখতে হবে। হয়তোবা তোমাকে কিছু জিনিস খুঁজতে হবে, যে এখানে নাই, আচ্ছা ঠিক আছে আমি একটু খুঁজে নেই, খুঁজে আগে একটু জানি তারপরে আমি লিখবো। এরকম কয়েকটা জিনিস থাকবে, একটা একটা দুইটা তিনটা এরকম ছোট ছোট কয়েকটা জিনিস থাকবে, যে হয়তোবা থাকলো না আর কি, সাপোজ তোমার কমনই পড়লো না, তখন তোমাকে এটা খুঁজতে হবে, খুঁজে দেখতে হবে, দেন তুমি যা পারো তাই লিখতে হবে। ঠিক আছে, ছোট্ট একটা দুইটা জিনিস। জি স্যার। আর ম্যাক্সিমাম জিনিসই তুমি এখানে পেয়ে যাবা। মানে আমাদের কোশ্চেন ওরকম হবে না যে ঘন্টার পর ঘন্টা তুমি বসে থাকবা, তুমি যা জানো তাই। অর্থাৎ এতদিন যদি ক্লাস করে থাকো ঠিক মতো,
আশা করবো কোনো কোয়েশ্চেনই তোমার বাইরে থাকবে না। আর এখানে বানিয়ে লেখাটা কিন্তু মানে বোকামি আর কি, টেকনিক্যাল টেক্সটাইলে বানায় লেখাটাই বোকামি। এখানে অবশ্যই তোমাকে সোর্স জানতে হবে, মানে আগে তথ্যটা বা কি লিখতে চাচ্ছ সেটা আগে ঠিক করতে হবে, কোয়েশ্চেনটা বুঝতে হবে, কোয়েশ্চেনটা বুঝে সঠিক তথ্যটা দিতে হবে। স্যার, ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার আপনি যে হ্যান্ডবুকটা দিয়েছেন স্যার, ওখানে অনেক হ্যান্ডবুক, হ্যাঁ বিস্তারিত, জি জি, ওখানে অনেক বিস্তারিত সবকিছু দেওয়া আছে। এখন হ্যাঁ কোনো একটা প্রশ্ন আপনি করলেন এবং ওই প্রশ্নটা হ্যান্ডবুকটা মোটামুটি পড়ার পরে দেখা গেল যে ওই হ্যাঁ পয়েন্টটা আমরা পেয়েছি হ্যান্ডবুকে। এখন আমরা হ্যাঁ। হ্যান্ডবুক থেকে, হ্যান্ডবুক বলতে ওই যে তোমার অনেক ইসের কথা বিস্তারিত লেখা বলতেছো, আছে। হ্যান্ডবুক কোনটার কথা বলতেছো? আমি হ্যান্ডবুক তো মানে আমরা কি বই দিছিলাম না, একটা বই দিছিলাম মনে হয়। জি স্যার, একটা বই দিয়েছিলেন স্যার, ওইটা যে হ্যাঁ, হ্যান্ডবুক লেখা ছিল, হ্যান্ডবুক অফ টেকনিক্যাল হ্যান্ডবুক অফ টেক্সটাইল, টেকনিক্যাল টেক্সটাইল। টেকনিক্যাল জি টেক্সটাইল। স্যার, জি। তো এই বইটা স্যার অনেক সুন্দর, মানে এই বইটা আসলে টেকনিক্যাল টেক্সটাইলের জন্য যথেষ্ট। ঠিক আছে। তো স্যার এখানে স্যার যেমন আমাদের ক্লাস টেস্ট নেওয়া হয়েছিল স্যার, এখান হ্যাঁ। থেকেও স্যার সরাসরি অনেকগুলো প্রশ্ন ছিল স্যার, উত্তর ছিল এর ভিতরে। ঠিক তো স্যার আছে। এখন আমাদের মিড টার্মে যদি এরকম থাকে স্যার, হ্যাঁ, হ্যাঁ এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারই ওখানে ছিল, তো আমরা হ্যাঁ যদি ওখান থেকে কিছুটা নিজের ভাষায় কাস্টমাইজ করে লিখি, হ্যাঁ। দেখা গেল বিস্তারিতই লেখা হলো, তো সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে যে এখানে তুমি অনেক বেশি লিখেছো বা কম লিখে ফেলেছো ওই বইয়ের আসলে তুলনায়? এখানে এখানে সমস্যা হচ্ছে কি, তোমার মানে যেমন আইডিয়াল কোনটাকে কোশ্চেনের করবেন? বাইরে, হ্যাঁ শোনো আমি বলি, জি টু দা স্যার। পয়েন্টে একটা অ্যান্সার, একটা বিষয় হচ্ছে টু দা পয়েন্টে অ্যান্সার, একটা হচ্ছে আননেসেসারি অ্যান্সার। হ্যাঁ, আননেসেসারি অর্থাৎ তোমার যেটা দরকার নাই তুমি সেটা অ্যান্সার করার তো দরকার নেই। ঠিক আছে, এখন বইয়ের মধ্যে তো অনেক ইনফরমেশন, সব তো ইনফরমেশন দরকার নেই, তোমার যেটা দরকার শুধু সেটা নিবা। বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। স্যার যেগুলো এখন তোমাকে ডিসক্রাইব এটার লেখা একটা থাকে স্যার। উদাহরণ দেওয়াটা খুবই কঠিন আর কি, এটা বুঝাইতে হইলে তোমাকে আসলে স্যার কয়েকটা খাতা কাটতে দিতে হবে। ঠিক বুঝতে আছে। পারছি স্যার, হ্যাঁ যেমন স্যার আমি বলি স্যার, এবার আমাদের ক্লাস টেস্টে যেটা আসছিল এক্সপ্লেন এবং ডিসক্রাইব, হ্যাঁ, হ্যাঁ এইভাবে কিন্তু স্যার প্রশ্ন এসেছিল। তো স্যার হ্যাঁ। এক্সপ্লেন এবং ডিসক্রাইব কথা দ্বারা তো স্যার যতটা বিস্তারিত সুন্দরভাবে লেখা যায় সেটাকেই তো বোঝানো হয়। হুম। তো স্যার হ্যাঁ। আমরা তো সেভাবে যদি লিখি তাহলে কি ব্যাপারটা নেগেটিভ মার্কিং এ যাবে নাকি ঠিক আছে? না না, এখন কথা হচ্ছে এক্সপ্লেইন করতে বলা হয়েছে কি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, কি এক্সপ্লেইন করতে বলা হয়েছে। সেটা স্যার হ্যান্ডবুকের একদম ইয়েতে লেখা আছে, প্যারাতে হ্যাঁ লেখা আছে। হ্যাঁ, বলো দেখি কি ছিল কোয়েশ্চেন, কি লেখছো বলো। যেমন স্যার বর্তমান মার্কেটের অবস্থা কি এবং ফিউচারে কি অবস্থা দাঁড়াতে পারে টেকনিক্যাল হুম। টেক্সটাইলে, হ্যাঁ, হ্যাঁ। এরকম একটা প্রশ্ন ছিল। তো হুম। এটা নিয়ে খুব সুন্দর ভাবেই শুধু এই হুম। পয়েন্টটার উপরেই হ্যান্ডবুকে খুব সুন্দর করে লেখা ছিল, হ্যাঁ হ্যান্ডবুক খুব অফ সুন্দর করে টেক্সটাইল। লেখা ছিল, হ্যাঁ জি জি। খুব তো সুন্দর এখন করে আমরা লেখা ওখান ছিল। থেকে এবং আমরা ওখান সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানো, ওই বইটা কবে লেখা। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমাকে আমি যদি টেক্সটিক্যাল টেক্সটাইলে যাই, জি এখন এই স্যার। বইটাতে আমি আসি, যেহেতু আমাদের কাছে আসলে টেক্সট বুক হিসেবে এখন একটা বই আছে, সুতরাং একটা বই, এটা হচ্ছে আমাদের রেফারেন্স, ঠিক না? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেফারেন্স এবং এটা হচ্ছে মেইন সোর্স, এবং এটাকে নিয়ে আমরা অন্যান্য সোর্স নিয়ে কাজ করব। আমি তোমাকে একটা জিনিস, একটা মজার জিনিস একটু শিখাই। ওকে, তাহলে এখন তোমার যেটা দরকার, তুমি যে টপিকসটার কথা বলছো যে হ্যাঁ স্যার আমরা হুবহু বইয়ে তো আছে এই টপিকসটা, হ্যাঁ অবশ্যই আছে, থাকবে না কেন? আমরা বইয়ের বাইরে তো আসলে পড়ালেখা করতেছি না, বইয়ের মধ্যেই আমরা করতেছি। আচ্ছা, ফিউচার, এই যে এটা ফিউচার না, ফিউচার অফ দ্য টেকনিক্যাল ইন্ডাস্ট্রি, আমি জি সাপোজ স্যার 19 পেজে এইটা যদি স্যার। যাই, তাহলে 19 পেজে যদি আমি যাই, ওখানে সুন্দর করে লেখা আছে। এখন কথা হচ্ছে তুমি হুবহু এটা দিবা কিনা। কোথায় গেল 19 পেজ, 28, 30, 17। এই যে এটা সুন্দর একটা কথা বলছো যে স্যার এখানে আমি চাইলে সুন্দর করে এখানে আমি একটা লাইন টানতে পারি, কেমন, এই যেভাবে আমি এটা কপি করতে পারি, বুঝতে পারছো? এভাবে ধরে কপি করতে পারি, এই পর্যন্ত নিয়ে আসতে পারি। এখন এই কপি করলে যেটা হবে সেটা হচ্ছে কি, তুমি কপি করছো, তোমার মতো আরেকজনও কপি করছে, এটা শুধু তুমি না, দেখা যাবে এখানে 30 জনই কপি করছে। তা 30 জনের অ্যান্সার কি, ওই যে বলছিলাম আমি একদিন, 30 জনের অ্যান্সার কি সেম,
বুঝতে পারতেছো বিষয়টা? এটাই স্যার হচ্ছে আমার সেই মনে হয় সমস্যা। না আমরা কেউ সরাসরি কপি করেছি, কিছুটা কাস্টমাইজ হ্যাঁ, অবশ্যই করেছি। সেটাই। হ্যাঁ, কাস্টমাইজ করা প্লাস হচ্ছে নিউ ইনফরমেশন অ্যাড করা। যেমন এখানে আমি বলছি যে ফার্স্ট পাবলিশড 2000, মানে 2000 সালে এটা সবার প্রথম পাবলিশ হয়েছে, কিন্তু সেকেন্ড পাবলিশ বা পরের পাবলিকেশন যদি দেখো তাহলে দেখা যাবে হয়তো বা 5 বছর বা 6 বছর পরে এটা আবার রিপাবলিশড হয়েছে। ঠিক আছে, মানে সেকেন্ড টাইম বা থার্ড টাইম এটা পাবলিশ হচ্ছে। ইভেন এটা ফার্স্ট এডিশন, তুমি হয়তো বা এখন সেকেন্ড এডিশনও পাবা এই বইটার। ঠিক আছে, সেকেন্ড এডিশনও তুমি এখন পাবা, এরকম একটা অবস্থা আছে যে কিছু জিনিস কিন্তু তারা মডিফাই করছে, কিছু জিনিস ইনফরমেশন তারা অ্যাড করছে। ঠিক আছে, তো এটা একটা উপায়। আরেকটা হচ্ছে কি, তুমি এই টপিকসটা শুধুমাত্র এই বইটা ফলো না করে, যেমন এটা তো একটা কমন একটা টপিকস না, এই জিনিসটা শুধু এখানে ফলো না করে তুমি আরেকটু খোঁজ খবর নাও। এখন বর্তমান হচ্ছে 2022 সাল, সরি 20 সাল। তাহলে তুমি এই সময় পর্যন্ত তুমি একটু স্টাডি করো, কয়েকটা ওয়েব পেজ অথবা তুমি কি বলবো যে কয়েকটা সোর্স তুমি একটু পড়ো রিলেটেড, যারা টেকনিক্যাল টেক্সটাইল নিয়ে কাজ করতেছে, তো তাদের থেকেও তুমি কিছু ইনফরমেশন এখানে অ্যাড করো। সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর উপায়, মানে তুমি নিজেকে আপডেট করে নেয়া। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। মানে শুধু এটাই দরকার। এখন তুমি আসলে খুব মানে নিজে থেকে আসলে কিছুই লেখা এই এই সাবজেক্টে পসিবল না। এখন মনে করো তুমি আন্দাজে বলতে পারো যে হ্যাঁ কি বলে 2020 না 2050 সালের মধ্যে টেকনিক্যাল টেক্সটাইল একেবারে কি হবে, সারা পৃথিবী দখল করে ফেলবে। ঠিক আছে, ওই যে আজগুবি কথা বলে আর কি, অনেক সুন্দর সুন্দর যারা সাংবাদিকের কথা করে আর কি, তারা খুব সুন্দর করে এগুলো গুছিয়ে লিখতে পারে যে এতটা এই সময়ের মধ্যে বাংলাদেশে আর কোনো বিজনেস থাকবে না, টেকনিক্যাল টেক্সটাইল ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, আরএমজি ধ্বংস হয়ে যাবে। এই ধরনের কথা বলে বলে মানে আমি টেকনিক্যাল টেক্সটাইলকে একেবারে, মানে যেহেতু আমার কোশ্চেন চাইছে ফিউচার অফ টেকনিক্যাল টেক্সটাইল, মানে এটাকে পাম দিতে দিতে এমন কথা নিয়ে আসবো যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই। ঠিক আছে, তো এরকম কথা যাতে না আসে। ঠিক আছে, তো আমরা ওইরকম ভাবে লিখবো না। আবার আবার কিছু অ্যান্সার আছে এরকম, হ্যাঁ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, উই শুড এইটা সেটা মানে বলে বলে মানে আসল কথাই কিন্তু আমি যাই নাই, আমি কিন্তু তার বাহির দিয়ে ঘুরতেছি। ঠিক আছে, ফিউচার সম্পর্কে আমি কিছুই বলতেছি না, আমি বর্তমান সময়ে যে টেকনিক্যাল টেক্সটাইল খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের ফলো করা উচিত, এটা আমাদের মেনে চলা উচিত, বা এই ধরনের কথা বলে বলে আমি কি করবো, আমার সময়টা নষ্ট করবো। যে ঠিক আছে অনেক কিছু লিখছি আমি, মোটামুটি শেষ, ফুল স্টপ, পরের কোশ্চেন। ঠিক আছে, মানে স্টুডেন্টরা যখন লেখে তখন আসলে তোমাদের এগুলো আসলে অভিজ্ঞতা করানো উচিত যে কিরকম অ্যান্সার তোমাদের কাছে আসতে পারে। তো আমরা চেষ্টা করবো যে তোমরা কিছু স্টাডি করবা প্রত্যেকটা জিনিস নিয়েই, প্রত্যেকটা টপিকস নিয়ে। তো আমি বলবো না যে সব বিষয় নিয়ে তোমাকে এত টেনশন করতে হবে, কিছু কিছু জিনিস তুমি অবশ্যই মডিফাই করবা তোমার মতো করে, এবং আপডেটেড ইনফরমেশন হলে ভালো হয়। যেহেতু রেফারেন্স বই, এটা তো ফার্স্ট, এটা রেফারেন্স বই, এটা ফার্স্ট, অর্থাৎ এই বইটা যখন লেখা হয়েছে তখন পর্যন্ত ইনফরমেশন ওর কাছে আছে, কিন্তু এর পরের ইনফরমেশনটা কিন্তু এর কাছে নাই। এটা তুমি যদি চাও, তোমার স্কোপ আছে এটার সাথে কিছু অ্যাড করার, মানে অনেক স্কোপই আছে। ঠিক আছে, তো এটা একটু ট্রাই করবা যে তোমার নিজের ইনফরমেশন গুলো প্লাস অ্যাড করার জন্য। একেবারে হুবহু বইয়ের উপরে ছেড়ে দিবা না, যেহেতু জানোই যে তোমার এটা আসলে তো শুধু তোমার কাছে না, এটা সবার কাছেই অ্যাভেলেবল, কারণ সবাইকে দেওয়া হয়েছে, একই জিনিস সবাইকে দেওয়া হয়েছে। এখন তুমি আমাকে এটা বলতে পারো যে স্যার হুবহু বইয়ের মতো লিখলাম, একটা ওয়ার্ডও ভুল নাই, হ্যাঁ নাম্বার কম পেলাম কেন? ঠিক আছে, এটা আরেকটা কোশ্চেন যেটার অ্যান্সার দেওয়াটাও খুবই ডিফিকাল্ট, যে না আসলে তোমার ভুল নেই, তবে মার্কস কম দেয়া হচ্ছে, এটা কিন্তু অন্য একটা রিজন। ঠিক আছে, তুমি এবার এটা ভাইবো না যে স্যার এখানে এখানে তো কোনো ভুল নেই, তো এখানে নাম্বার কেন কাটতেছে? ঠিক আছে, এই ধরনের কোশ্চেনও আমাদেরকে করো না আর কি, করে আসলে আলটিমেটলি বিপদে ফেলা আর কি, যে রাগ করে কি আমি আরো কমাই দিব কিনা। ঠিক আছে, তো এটা হচ্ছে কয়েকটা কোয়ালিটির উপরে ভিত্তি করে তোমাদের আসলে নাম্বারটা গ্রেডিংটা করতে হবে। ওই যে তোমাকে বললাম যে সবাই যদি একই জিনিসও লেখো তাও হবে না। আবার তুমি যদি আমাকে বলো যে স্যার তাহলে আপনি লেখেন, আপনি একটা অ্যান্সার দেন, একই কোশ্চেনের ক্ষেত্রে একই রকম যদি আমি লিখি, আমারও একটা গ্রেডিং হবে, দেখা গেল তোমার থেকে আমি আরো খারাপ নাম্বার পাইলাম, হইতে পারে। কারণ কি হয়েছে, যে তুমি আমার থেকে ভালো লিখছো,
ঠিক আছে? তো সুতরাং তুমি ভালো নাম্বার পাবা, এটাই হচ্ছে বিষয়। আবার হচ্ছে তোমার যেমন আমরা একটা প্রতিযোগিতা আর কি, আমার এক স্যারে জোর করে আমাকে একটা রচনা প্রতিযোগিতায় বসেছিল একবার, তোমার ক্লাস 9-10-এ। আমরা তো ভয়ে ছিলাম যে এতজন পরীক্ষার মানে দিচ্ছে, হ্যাঁ ওদের সাথে কি প্রতিযোগিতা করে আমরা পারবো কিনা, এরকম একটা ভয় ছিল আমাদের মধ্যে। যে কি লিখবো আর রচনা প্রতিযোগিতা, বুঝতেই পারতেছো যে কিছু তো লিখতে হবে, বিশাল কিছু লিখতে হবে ওখানে। আবার ঘন্টা দিছে, 1 ঘন্টা না 1.5 ঘন্টার মতো একটা সময় দিচ্ছে যে একটা টপিক্স এর উপরে 1 ঘন্টা রচনা লিখতে হবে। তো 1 ঘন্টা রচনা লেখা অনেক কিছু, যে না পড়ে তুমি হঠাৎ করে যে কিভাবে রচনা লিখবে। তো স্যারের মাইর খেয়ে গেছি রচনা লিখতে। ঠিক আছে? তো মানে যতটুকু জানি ততটুকু লিখে আসলাম। ইসলামিক একটা টপিক ছিল, ওইটার উপরে লিখে আসলাম। এখন আমি তো পড়ি নাই, না পড়ে কিন্তু এখন লিখতে হচ্ছে, মানে এখন আমি কি লিখবো সেটা তো বুঝতেছি না। তো যতটুকু আমার সিকোয়েন্সে যায় বা গুছিয়ে গুছিয়ে লেখা যায় সেভাবে আমরা ট্রাই করছি, এবং ফাইনালে গিয়ে দেখা যাচ্ছে যে প্রাইজটা আমরা পাচ্ছি। এবং আমি পাইছি, ওই আমার সাথে আরেক বন্ধু ছিল ও, মানে দুইজন আমরা স্যারের মাইর খেয়ে আসলে গেছিলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। ঠিক আছে, আমরা দুইজনই দেখলাম যে পুরস্কার পেয়ে গেলাম। আমি বলি কিরে তাহলে বাকিরা কি লিখলো? ঠিক আছে, আমি চিন্তা করে পেলাম না যে এটা কিভাবে সম্ভব, যে ওদের তো পড়ে যাওয়ার কথা ছিল আর আমরা তো পড়েই নেই, এখানে পুরস্কারটা আমরা কিভাবে পাই? ঠিক আছে, এখানে আসলে অবশ্যই টিচারদের গ্রেডিংটা ডিফারেন্ট। তুমি হুবহু কোনো কিছু লিখে আসলে বেশি নাম্বার অর্জন করতে পারবা না। ঠিক আছে, একটু অবশ্যই চেঞ্জ করবা এবং নতুন ইনফরমেশন দিবা যাতে ওইটা পড়তে আমার ভালো লাগে, এরকম আর কি। ঠিক আছে, হুবহু কপি করবা না। অনেক, এখানে কোশ্চেন আসলে শেষ হবে না, তোমাকে প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করা যাবে অনেকক্ষণ। ঠিক আছে, বুঝাইতে পারছি কি সবাইকে? আমরা জি স্যার। আমরা যদিও 20 মিনিটের স্যার। কথা বলছিলাম, 20 মিনিট 15 মিনিট, তবে এটা মন খারাপ করো নাম্বারিংটা না, ঠিক একটু আছে? বেশি। হ্যাঁ, নাম্বারিংটা এখানে আসলে ঝামেলা আছে। নাম্বারিংটা ওই যে বললাম, তোমাকে যখন 30 জন বা 20 জনকে নাম্বারিং করতে বলবে তখন এখানে একটা ঝামেলা আছে। সবাইকে তুমি একরকম করতে পারবা না, মানে একটা পার্থক্য তোমাকে করতেই হবে। এইটার মানে এই না যে ডিসক্রিমিনেশন, এটার মানে হচ্ছে প্রকৃত জিনিসটা যাতে ফুটে আসে, একটা ডিফারেন্স যাতে চলে আসে। কে ভালো, তোমাকে মনে করে একটা চাকরি তোমাকে দিতে দিলাম যে তুমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেলা, এখন তোমার পোস্ট হচ্ছে একটা, এখন তুমি সবাইকে চাকরি দিতে পারবা কিনা? অবশ্যই তোমাকে একজনের না একজনের একটা ফল্ট ধরতে হবে, যে ওর একটা ভুল আছে, ওর একটা ভুল আছে, ওর একটা ভুল আছে, ওর জন্য এটা, এটার জন্য এটা, এটার জন্য এটা। মানে 30 জনকে, মানে 29 জনকে তোমাকে অবশ্যই বাদ দিতে হবে ওই একজনকে নেওয়ার জন্য। ঠিক আছে, ইভেন তুমি যদি তোমার আত্মীয়ও নাও, যে ঠিক আছে আমার আত্মীয়কে আমি সিলেক্ট করবো, তাও কিন্তু তোমাকে 29 জনকে বাদ দিতে হবে এবং বলতে হবে যে ভাই আপনার এটা নাই ওইটা নাই, একটা কিছু বলে ওকে বের করতেই হবে। মানে একজন তো লোক দিতে হবে, একজন, তাই না? এখানে তো তুমি 30 জনকে দিতে পারবে না, এরকম লিমিটেশন আছে। ঠিক আছে, ওই ক্যাডেট স্কুল হইলে ভালো হইতো, ক্যাডেট স্কুল সবাই এ প্লাস। ঠিক আছে, একটা স্কুলের 100% A+। ক্যাডেট স্কুলগুলো এটা কিভাবে পারে? এগুলো আসলে অনেক ধরনের কোয়েশ্চেন আছে অ্যারাইজ করে। আবার আমাদের স্টুডেন্টরা যখন এসে যায়, মানে বাইরে যায়, হ্যাঁ তুমি তো সবই A+ পাইছো, তাহলে তুমি এখন পারো না কেন? এই ধরনের কথাগুলো অনেক ধরনের চলে আসে, কোয়েশ্চেন চলে আসে। তো এগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, হ্যাঁ নিজের জিনিসগুলো যাতে ধরে রাখতে পারি। হ্যাঁ স্যার আমি কম পাইছি মানে আমি এতটুকু জানি, 4-4 তো আমি না, বাট 3.7, তাহলে গ্রেট, মানে আমি বলবো যে ভালো। 3.5 বলবো যে ভালো। 3.35 বলবো যে হ্যাঁ ঠিক আছে। 3-র উপরে থাকলে মোটামুটি হ্যাঁ চলে। আবার 3-র নিচে চলে গেলে তখন আমরা বলবো যে না এটা কিভাবে হয়, এটা তো অ্যাকসেপ্টেবল না, এত মানে একেবারে ফাঁকি দিছো সবকিছু, এরকম আর কি বিষয়গুলো। ঠিক আছে, তো তোমরা একটু চেষ্টা করবা তোমাদের সামর্থ্যে যতটুকু আছে সুন্দর করে লেখার জন্য। আর কপিটা অ্যাভয়েড করতে চেষ্টা করবো। হুবহু জিনিস মানে আমরা যেহেতু, বুঝতে পারো যে সবগুলো কোশ্চেন কিন্তু একসাথে কাটা হবে। 1 নাম্বার কোশ্চেন সব, সবাই 1 নাম্বার কোশ্চেনে কি লিখছো সেটা আমরা একসাথে দেখবো, আবার 2 নাম্বার কোশ্চেনে কি লিখছো সেটা দেখা হবে। নাম্বারিংটা একসাথে পরে দেখ নাম্বারিং করা হবে, প্রথমে কি লিখছো সেটা দেখা হবে, যে কি লেখা হয়েছে এখানে।
ঠিক আছে। জি স্যার, আর থ্যাংক ইউ স্যার, শেষ করে দেন কোশ্চেন স্যার। দেখেই বুঝতে পারবা, কোশ্চেন দেখেই বুঝতে পারবা যে কিছু কিছু জিনিস আছে ওখানে তুমি কিছু আর কি হুবহু লিখতে পারবা না, কোশ্চেন পাইলেই বুঝতে পারবা যে ওখানে হুবহু লেখার কোনো দরকার নেই, ওখানে তুমি যা জানো সেটাই আসলে লিখবে। ওকে, আমরা তাহলে ই করি, মানে এটা নিয়ে কথা না বলি। আর তোমাদের পরীক্ষা হবে কিন্তু ওই যে বললাম খাতা লিখতে হবে, ফ্রন্ট পেজে অবশ্যই তোমার একটা পেজে নাম টাম যেগুলো আছে সবই লিখবা, এরপর থেকে লেখা শুরু করবা, মানে ওটার পর থেকে নিচ থেকে শুরু করবা তোমার অ্যান্সার গুলো। এবং অ্যান্সার গুলোর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিরিয়ালি অ্যান্সার করবা, হ্যাঁ, মানে একের এ, একের বি, একের সি, এটা সিরিয়ালি করবা। এরকম এলোমেলো করবা না যে একের লাস্টেরটা আবার দুই এর এটা, তাহলে কি হবে তোমার ওই যে নাম্বারিং করতে গিয়ে কাউন্টিং ভুল হয়ে যায়। যেহেতু অনলাইন সিস্টেম, বুঝতেই পারতেছো যে একটা কোশ্চেন আমি মিস করলে বা একটা নাম্বার যদি মিস করি, এটা কাউন্টিংটা তোমার মিসিং। এটা শুধু এখনকার না, ফাইনালের জন্য বলতেছি যে তোমার নাম্বারিংটা কাউন্টিং এর সময় দেখা যাচ্ছে 1.5 নাম্বার এটা মিসিং হচ্ছে, কাউন্টিং এর সময় ভুল হচ্ছে, মানে আমাকে দুইবার কাউন্টিং করতে হচ্ছে তোমার খাতা, যদি ভুল হয় মনে হচ্ছে যে ভুল হচ্ছে না বাট আবার ভুল হচ্ছে, এরকম একটা অবস্থা চলে আসে আর কি। তো চেষ্টা করবা সিরিয়ালি অ্যান্সার করে, আবার নাম্বারিংটা স্পষ্ট রাখবা যে ওয়ান এর এ, হ্যাঁ, অনেকে নাম্বারিংটাই খুঁজে পাওয়া যায় না যে কোশ্চেনের নাম্বারটা কোথায়, কোশ্চেনটা শুরু হচ্ছে কোথায়, কোশ্চেনটা শেষ হচ্ছে কোথায়, অ্যান্সারটা, হ্যাঁ, নাম্বারটা এমন ভাবে লেখে যে আমরা খুঁজেই পাই না যে নাম্বারটা কোথায়, মানে এই কোশ্চেনের অ্যান্সার দিছে না দেয় নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে ঝামেলা, এগুলো একটু মানে মিস্টেক যাতে না হয়। আরেকটা জিনিস হচ্ছে তোমার কি বলে, যখন তোমরা পিডিএফ বানাবা তখন কাইন্ডলি একটু মানে ইচ করবা, পিডিএফটা করার সময় সোজা করে করবা, পেজ গুলো যাতে ঘুরে না যায়, হ্যাঁ, বাঁকা হয়ে না যায়। মানে মোবাইলে বা তুমি ডেস্কটপে যদি আমি ফাইলটা ওপেন করি, হ্যাঁ, সেটা যাতে পেজ গুলো যাতে সোজা দেখা যায়, তুমি যেরকম আমরা লেকচার যেরকম দিচ্ছি সেরকম যাতে দেখা যায়, পিডিএফটা যেরকম আছে মানে লেখাগুলো যেভাবে থাকে একটা খাতার মধ্যে যেভাবে থাকে সেভাবেই যাতে থাকে, তোমার ছবিগুলো যাতে ঘুরে না যায়। ঘুরে যাওয়া বলতে আমি বুঝতেছি যে তোমার রোটেট হয়ে না যায় আর কি, আলটিমেটলি বাঁকা হয়ে না যায়, তখন এটা নাম্বারিং করা প্লাস দেখাটাও কষ্টকর, লাইনগুলো পড়তেও আমাদের কষ্ট হয়। আর পেজ নাম্বারটা তুমি সাবমিট করার আগে, স্পেশালি ফাইলটা সাবমিট করার আগে তুমি তোমার পেজগুলো তুমি একটু চেক করবা, তুমি 10টা পেজ লিখছো, তাহলে 10টা পেজ আছে কিনা, 1 2 3 4 5 6 করে 10টা পেজে আছে কিনা। আর একটা পেজ মিসিং, একটা পেজ মিসিং মানে হচ্ছে তোমার একটা অ্যান্সার মিসিং, দেখা যাচ্ছে একটা অ্যান্সারের অর্ধেক নাই, হ্যাঁ, তুমি খুব তাড়াতাড়ি বা তাড়াহুড়া করে যদি এগুলো মিস করো, আলটিমেটলি তোমারই ক্ষতি হবে, আমার কিছু হবে না। তো এই জিনিসগুলো যাতে বাদ না যায়, তুমি তোমার অ্যান্সারটা বা তোমার ওই যে স্যার খাতা যেটা, কোনো পেজ যাতে মিস না যায়, নিজের পেজগুলো নিজে কাউন্টিং করে নিবা। হ্যাঁ, বলো। স্যার ওই পিডিএফটা স্যার অনেক সময় হয় স্যার ওই মানে আপনার আছে লিমিট ছাড়া তো দেখায় যে স্যার মানে আপনি স্যার ওই যে লিমিটটা স্যার একটু মানে বেশি দিয়ে রাখেন মানে যাতে বেশি গম্ভীর আচ্ছা, স্যার মানে হচ্ছে ফাইল সাইজ, যদি জি স্যার জি স্যার ফাইল সাইজ তুমি কত কত বানাইতে পারো, 50 60? না স্যার হ্যাঁ, মানে মানে স্যার মানে অনেক সময় স্যার মানে ওইটা হচ্ছে আপনার একটু ঝামেলা হয় স্যার যে দিতে চায় না লাস্টের দিকে মানে না না, লাস্টের দিকে নিতে এক- চাবে না কেন, নিতে চায়। তোমার ওই যে একটা সমস্যা হচ্ছে ব্রাউজারে, হ্যাঁ, মোবাইলে অনেক সময় ব্রাউজার গুলো কাজ করে না, ওরা ফাইলটা মানে জি স্যার রাখতে পারে না। তো তুমি ব্রাউজারটা মানে চেঞ্জ অনেক করে ফেলবা, সময় ওই যে স্যার একটু ডেস্কটপ ঝামেলা হয় ভার্সন নিয়ে যাবে, হ্যাঁ, ডেস্কটপ ভার্সনে নিয়ে যাবা, মোবাইলে গেলে দেখবা মোবাইলের ব্রাউজারে দেখবা একটা অপশন আছে ডেস্কটপ অপশন, ওইটা অন করে দিবা, তাহলে সে দেখবা যে মোবাইলের জি মতো, স্যার মোবাইলের মধ্যেও ল্যাপটপের মতো কাজ করবে, ও ফাইলটা ক্যাপচার করতে পারবে। ছোট ছোট সফটওয়্যার তো দেখা যাচ্ছে মোবাইল ভার্সনে অনেক সময় ফাইলটা আপলোড করতে পারে না, সে নিতে পারে না আর কি। বড় সাইজের ফাইলগুলো সে নিতে পারে না। তো তুমি ওই জি স্যার ভার্সনটা চেঞ্জ করবা অথবা ব্রাউজারটা চেঞ্জ করে ফেলবা, ঠিক আছে। অপেরা জি স্যার আছে, অপেরা অথবা তোমার ওই যে কি বলে গুগল ক্রোম তো আছেই, ওইটাকে তুমি ডেস্কটপ ভার্সনে নিবা। এটা আসলে কিভাবে বুঝাই তোমাকে, স্যার স্যার মানে এই আমার সমস্যা একটু হয় না তো, আরেকটা এর কথা আগে স্যার কখনো ইয়ে করছি আমাদের স্যার হয় না, আমরা তো স্যার 50 60 পেজ পর্যন্ত না না, আপলোড হয় দিই কোনো কয়েকজনের সমস্যা হয়। হয়, হয় অনেক সময় হয়, নেটওয়ার্কের কারণে অনেক সময় হয়। নেটওয়ার্কের জন্য হয় কিন্তু স্যার এই যে উনি বলতেছে এমবি লিমিটের জন্য হয়ে যায়, মানে ডাটার ক্যাপাসিটি নাকি কম থাকে না না, ডাটা ক্যাপাসিটি ফাইলের। অনেক সময় ওই যে তোমার ব্রাউজারে কাজ করতে পারে না আর কি, বুঝছো না, বড় ফাইলগুলো নিয়ে জি ওই স্যার ছোট এইটাই, মোবাইলে কাজ করতে পারে না। ঠিক আছে, তো ব্রাউজারের এখন প্রবলেম ওর হতে পারে, কাছে অন্য বাইরে অপশন এসে না থাকলে তো আর কোনো কিছু করার নাই। তুমি তখন কি সে করবা, সমস্যা তোমার নাই ওই এটা। মোবাইলটার ওই ব্রাউজার অপশনটা চেঞ্জ করে দিবা, ডেস্কটপ ভার্সনে চলে যাবে, ওখানে একটা আছে মোবাইল ভিউ, একটা হচ্ছে ডেস্কটপ ভিউ।
ডেস্কটপ ভিউতে চলে যাবা, তাহলে ওইটা তোমার মানে মোবাইল ভিউয়ের থেকে ভালো কাজ করবে। ঠিক আছে, এটা হইতে পারে, একেবারে হবে না যে তা না, তবে এই জন্য একটু হাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় রাখবা, মানে পরীক্ষা যেহেতু 24 ঘন্টার, 1 ঘন্টা হাতে একটু সময় রাখবা। আর ওইটা সমস্যা না, ওই যে যখন আমরা ইমেজ টু পিডিএফ করি তখন ইয়া করা যায়, মানে সাইজ ছোট করার জন্য কম্প্রেসের একটা অপশন থাকে, ওটা কম্প্রেসে ক্লিক করলেই সাইজ ছোট হয়ে যায়। না আমি তো এই যে গতদিনও আমি একটা বই স্ক্যান করলাম, পুরো বই 150 পেজ, মানে 100 না 200 পেজ, সরি 200 পেজ আমি স্ক্যান করছি একসাথে, একটা না 2 ঘন্টা ধরে। তো 200 পেজের একটা ফাইল বানাইতে আমার কত মেগাবাইট গেছে, মাত্র আমার 20 মেগাবাইটের মতো লাগছে। স্যার তাহলে আপনি মেবি কম্প্রেসে ক্লিক করছেন মেবি স্যার। কম্প্রেস না, ওখানে যে তোমার একটা অপশন আছে, মানে পিডিএফটা স্ক্যান করার পরে সে কিন্তু নিজের মতো করে আবার করে নেয়, শর্ট করে ফেলে। জি স্যার, জি স্যার। ক্যাম স্ক্যানার যেটা ওটা তো নিজের মতো করে ফাইল সাইজ বানায় ফেলে, বুঝতে পারছো? আর এমনি যদি ক্যামেরার ছবি নাও তাহলে তো অনেক বড় হয়ে যাবে, ওটা 100-150 উপরে চলে যাবে, 1 গিগাবাইট হয়ে যেতে পারে, প্রত্যেকটা পেজ 1 মেগাবাইট করে, 5 মেগাবাইট করে হবে যদি শুধু ইমেজ নাও, ক্যাপচার মানে ছবিগুলো রাখো। আর যদি স্ক্যান করো, ওই সফটওয়্যারটা নিজেই তো ছোট করে ফেলে ফাইল সাইজ, তোমার কম্প্রেস করার দরকার হয় না। তারপরেও যদি তোমার মনে হয় যে না আমি কম্প্রেস করার দরকার, তাহলে তুমি কম্প্রেস করে নাও। দেখা যাচ্ছে আমাদের ফাইল সাইজটা যদি 5 মেগাবাইটের বড় হয়, তাহলেই সেটা কিন্তু আপলোড করতে তোমার অনেক কষ্ট হবে, বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক গুলোতে। আবার যদি তোমার 20 মেগাবাইটের বেশি হয়, 20 মেগাবাইটের বেশি না 25 মেগাবাইটের বেশি যদি ফাইল হয়, তাহলে তুমি গুগল ড্রাইভ ছাড়া আর কোনো কিছু দিয়ে কাজ করতে পারবে না। অবশ্যই তোমাকে গুগল ড্রাইভে আগে আপলোড করতে হবে, তারপরে সেই তোমাকে আমাকে দিতে হবে, এরকম অবস্থায় চলে যাবে। কারণ তখন আর ওই ফাইলগুলো আসলে গুগলও মানে অ্যাভয়েড করে আর কি। তোমাকে ড্রাইভে রাখতে হবে, তারপরে তুমি আপলোড করবে। এগুলো তোমাকে একটু শিখতে হবে আর কি, টেকনিক্যাল সমস্যাগুলো তোমার আসলে একটু শিখতে হবে। ঠিক আছে, যেহেতু আমরা একটা সেমিস্টার অলরেডি পার করে আসছি, আশা করি এগুলো আমরা এখন পারবো। আর যদি কোনো সমস্যা হয়, যে আমার ফেসবুক গ্রুপে আছি তো আমি সবসময়, ওখানে আমাকে নক করবা, স্যার আমার একটা সমস্যা হচ্ছে। তবে একটু আগে করবা, ঠিক আছে? পরীক্ষার একেবারে শেষে গিয়ে করলে কি হয়, একসাথে 5-6 জন হলে তখন আমি আসলে আর বুঝাই উঠতে পারি না সবাইকে। ঠিক আছে, একটু আগে বলবা যে স্যার আমার এটা একটু দেখেন, দরকার হলে আমরা একটু সময় মানে করে মানে একজন করে আমরা সলভ করবো। ঠিক আছে, মনে থাকবে সবার? আপাতত এতটুকু আর কি, এরপরে দেখা যাক পরীক্ষার হলে তো আসছি, সমস্যা নাই। আমাদের খালি কোশ্চেনের অ্যান্সার বাদে, কোশ্চেনের